KTV Originals। শুরু করছি আজকের স্টেডিয়াম বুলেটিন পাওয়ার্ড বাই এসএনইউ, কো-প্রেজেন্টেড বাই জ্যাক অলিভ অয়েল। আমার সঙ্গে রয়েছেন কলকাতা টিভির অ্যাসিস্ট্যান্ট স্পোর্টস এডিটর জয়জ্যোতি ঘোষ। জয়জ্যোতি, আলোচনায় স্বাগত। গতকালের যুব ভারতীর যে ম্যাচ, যে রুদ্ধশ্বাস ম্যাচ আমরা দেখলাম, যেখানে ডুরান্ট কাপের ফাইনালে পৌঁছে যাওয়া এবং ডায়মন্ড হারবার এফসি, এই দুটোই যেন একদম মিলেমিশে গেল যুব ভারতী ক্রীড়াঙ্গনের গতকালের রাত। এবং যে ক্লাবটার বয়স মাত্র 4 বছর, সেই ক্লাবটাই আইএসএল এর সমস্ত নকআউটে আইএসএল এর দলগুলোকে হারিয়ে একেবারে ফাইনালের দরজায় পৌঁছে গেল। আমি শুরুতেই জয়জ্যোতি তোমার কাছে আসবো। এই ম্যাচ নিয়ে আমরা অনেক বিশ্লেষণ করেছি, কালকেও স্টেডিয়াম বুলেটিনে আলোচনা করেছি। ডায়মন্ড হারবার এফসির জয় এবং ইস্ট বেঙ্গলের এই যে হার, আমরা দেখেছিলাম ইস্ট বেঙ্গলের কোচ তিনি বলেছিলেন বারবার যে ফোকাস থাকার কথা। কোথাও গিয়ে অতিরিক্ত আত্মবিশ্বাস বা আত্মতুষ্টির বিষয়টাই কি ডুরান্ট কাপের ফাইনাল থেকে পিছিয়ে দিল ইস্ট বেঙ্গল? দেখো ভাস্বতী, যদি তুমি ইতিহাস দেখো তাহলে দেখবে যে ডার্বি জয়ের পরেই কিন্তু ইস্ট বেঙ্গল মানে সাধারণ মানের ক্লাবের কাছেও হেরেছে। আর ডায়মন্ড হারবারের ম্যাচের আগে একদম সঠিক বলেছো যে অস্কার ব্রুজো বারবার একটা কথাই বলছিলেন যে ফোকাস ফোকাস ফোকাস, এই শব্দটায় বারবার তিনি ফোকাস মানে করছিলেন, কারণ তিনি জানেন যে আত্মতুষ্টি হতে পারে এবং সেক্ষেত্রে ম্যাচের ফলাফল অন্যরকম হতে পারে। এবং আরও একটা কথা বলছিলেন এই ডায়মন্ড হারবার ম্যাচের আগে যে এই ম্যাচটা ট্রিকি ম্যাচ হতে চলেছে। মোহনবাগানের কাছে হারলে একরকম, যে বড় টিম তার কাছে হেরেছে ঠিক আছে, কিন্তু ডায়মন্ড হারবারের কাছে হারলে কি এক্সপ্লেনেশন দেবে এক্ষেত্রে ইস্ট বেঙ্গল? এবং সত্যি এক্সপ্লেনেশন দেওয়ার জায়গায় নেই। ডায়মন্ড হারবার যোগ্য দল হিসেবে জিতেছে, এটা একদম স্পষ্ট। গতকালের রাতে যে খেলা তারা দেখিয়েছে এবং একদম প্রথম থেকেই যে আক্রমণ প্রতি আক্রমণের লড়াই দেখলাম, এবং ইস্টবেঙ্গল অনেক সুযোগ পাওয়ার পরেও সেটা সদ্ব্যবহার করতে না পারা, এতগুলো কর্নার পেয়েও সেটাকে কনভার্ট করতে না পারা, এবং একই সঙ্গে মনে হচ্ছিল যে কোনো একটা বিশেষ স্ট্রাইকারের অভাব, বা ইস্টবেঙ্গল গোলরক্ষকেরও সাধারণ মানের পারফরমেন্স, এবং সর্বোপরি যদি বলি মিডফিল্ড, এই মিডফিল্ড কিন্তু পার্থক্য করে দিয়েছিল গতকাল, যেখানে ডায়মন্ড হারবারের মিডফিল্ড যথেষ্ট মানে সংঘবদ্ধ মনে হয়েছে তুলনামূলকভাবে যদি ইস্টবেঙ্গলের সঙ্গে তুলনা করি। তাই এটাই বলার যে ডায়মন্ড হারবার এই মুহূর্তে স্বপ্নের উড়ানে। কিবু ভিকুনা হচ্ছে তাদের আসল লোক, এবং ওই যে বলে না চাক দি ইন্ডিয়ার যে ডায়লগটা, যে হার টিমে গুন্ডা রায়তা, কিবু ভিকুনা একদম শান্ত মস্তিষ্কের গুন্ডা এবং খুব সুন্দরভাবে প্ল্যান চক আউট করেন এবং স্ট্র্যাটেজিক্যাল মুভগুলো যেগুলো নেন সেগুলোকে কিস্তিমাত করার চেষ্টা করেন সেই দলের ফুটবলাররা। কালকের রাতটা এরকমই একটা দৃষ্টান্ত স্থাপন করেছে ডায়মন্ড হারবার, এবং অবশ্যই দুর্দান্ত জয় ডায়মন্ড হারবারের, এবং খুব মানে কনফিডেন্ট। গতকাল কলকাতা টিভিকে এক্সক্লুসিভ সাক্ষাৎকার দেয় দুই গোলদাতা, একজন জবি জাস্টিন যিনি একসময় ইস্টবেঙ্গলের হয়ে খেলেছেন এবং গোল করার পর কোনোরকম সেলিব্রেশনে গেলেন না, এরকম একটা ম্যাচে গোল করার পরে সেলিব্রেশনে যাননি, কেন যাননি সেটা অবশ্যই জানিয়েছেন কলকাতা টিভিকে। এবং একই সঙ্গে মিকেল দুর্দান্ত ব্যাক ভলিতে গোল করেছেন, তিনিও আমাদের সাক্ষাৎকার দিয়েছেন, এবং তিনিও কিন্তু কনফিডেন্ট যে ফাইনালে নর্থ ইস্টকে তারা হারাবে। এবং জবি জাস্টিন কালকে যেমনটা বললেন যে এটা কোনো কোয়েশ্চেনই না যে ফাইনালে কারা ফেভারিট, ফাইনালে আমরা জিতছি। তাই দেখে ভালো লাগছে যে বাংলা থেকে একটা দল উঠে আসছে এবং আইএসএল এর দলগুলোকে হারানোর ক্ষমতা রাখে। এবং মানুষ ভট্টাচার্য যিনি সচিব ডায়মন্ড হারবার টিমের, তিনি পরিষ্কার একটা কথা বলেছেন যে এই মানে নাম দিয়ে আর ভারতীয় ফুটবল চলবে না, ইস্টবেঙ্গল মোহনবাগানকেও হারানোর ক্ষমতা রাখে এই ডায়মন্ড হারবার। তুমি নর্থ ইস্টের কথা বললে, গতবারের চ্যাম্পিয়ন নর্থ ইস্ট, সেক্ষেত্রে কিছু চ্যালেঞ্জ থাকছে, কতটা প্রস্তুতি নিতে হবে এই ডায়মন্ড হারবার এফসিকে শনিবারের ফাইনালে নামার আগে? দেখো একদমই সময় কম, এবং কালকে মাঠ ছাড়ার আগে যেটা বলে গেলেন মিকেল যে সময় কম, তবে খুব বেশি প্যানিক হওয়ার কিছু নেই, কিপ থিংস সিম্পল। যে জিনিসটা তারা করে এসছেন এবং যে পেপটকটা দিয়েছিলেন একটা সময় অভিষেক ব্যানার্জি যখন মোহনবাগানের কাছে 5-1 গোলে হারতে হয় এই ডায়মন্ড হারবারকে, তারপর থেকেই কিন্তু তাদের একটা দুর্দান্ত টার্ন অ্যারাউন্ড, এবং সেই পেপটকের কথা গৌতম ভট্টাচার্য যুগ্ম সম্পাদক এই স্টেডিয়াম বুলেটিনে প্রথম ফ্ল্যাশ করেন, এবং গতকাল আমরা যিনি সচিব মানুষ ভট্টাচার্য তার মুখ থেকেও শুনি। তাই একদম কিপ থিংস সিম্পল, এবং তারা এই মুহূর্তে স্বপ্নের উড়ানে, তবে একই সঙ্গে পাটা মাটিতেই রয়েছে। তাই দেখার বিষয় যে কি করতে পারে এখানে।
নর্থ ইস্ট কিন্তু ভালো টিম এবং গতির সঙ্গে একটা লড়াই হবে। নর্থ ইস্টের বিরুদ্ধে জিততে গেলে নর্থ ইস্টের গতিটাকেও হারাতে হবে, তাই দেখার বিষয় যে কি স্ট্র্যাটেজিক মুভ নেয় এখানে, কি মুভি কোনা। একদমই, এবং আমরাও চাইবো যে ডায়মন্ড হারবার এফসি জিতুক এবং ট্রফিটা যেন বাংলারই হয়। অবশ্যই আসছে আলোচনা একটা বিরতির পর, সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর। গতকালের ম্যাচ নিয়ে আমরা আলোচনা করছি, এই আলোচনা চলবে আগামী শনিবার ফাইনাল রয়েছে এবং সেই শনিবারের ফাইনালের দিকেও নজর থাকবে। তবে আজকে মুখোমুখি হয়েছিল কলকাতা লিগের ম্যাচে মোহনবাগান সুরুচির সঙ্গ। ম্যাচের ফলাফল 1-1। আমার সঙ্গে রয়েছেন ফোন লাইনে আমাদের ফুটবল করেসপন্ডেন্ট স্বপন পাল। স্বপনদা, মোহনবাগান এবং সুরুচির সঙ্গ মুখোমুখি হয়েছিল, কোন কোন ফুটবলাররা আজকের খেলায় নজর কাড়লেন? সত্যি মোহনবাগানের সময়টা ঠিক ভালো যাচ্ছে না, কারণ মোহনবাগানের সিনিয়র টিম হোক আর মোহনবাগানের কলকাতা লিগের টিম হোক, দুটো ক্ষেত্রে কিন্তু ব্যর্থতা অব্যাহত। আজকে দেখো কলকাতা লিগে ডার্বিতে ইস্টবেঙ্গলের কাছে হার, তারপরে আজকে সুরুচির সঙ্গের কাছে বিরুদ্ধে ড্র করেছে নয়াডি স্টেডিয়ামে। মোহনবাগান মতো খেলতে পারছে না, কারণ মোহনবাগান, ইস্টবেঙ্গল, মোহামেডান এই তিন প্রধান যখনই আমরা দেখে এসেছি ছোটো থেকেই যে প্রিমিয়ারের অন্যান্য দলের কাছে আধিপত্য রেখেই সবসময় জয় এসেছে, সেই জায়গাটা কিন্তু আজকের মোহনবাগান ইস্টবেঙ্গলের মতো দল দেখাতে পারছে না। বিশেষ করে মোহনবাগান আইএসএলের টিম হয়তো গত বছর ভালো খেলেছে, লিগ শিল্ড চ্যাম্পিয়ন হয়েছে, আইএসএল চ্যাম্পিয়ন হয়েছে, কিন্তু কলকাতা লিগেও গত বছর ভালো ছিল না, এবছরও কিন্তু শুরু থেকে ভালো নেই। কারণ ইতিমধ্যে প্রায় 6-এ নেমে এসছে মোহনবাগান। বুঝতেই পারছে সুরুচির সঙ্গে কিন্তু আজকে প্রথমার্ধে আধিপত্য নিয়ে শুরু করলেও ক্রমশ পিছিয়ে গেছে মোহনবাগান এবং প্রথমার্ধের শেষ মিনিটে পিছিয়ে পড়ে মোহনবাগান জোসেফ হাকিবের গোলে। তারপরে কিন্তু দ্বিতীয়ার্ধে খেলা ফেরার চেষ্টা করে, কিন্তু সুরুচির সঙ্গ এই মুহূর্তে দুর্দান্ত পারফরমেন্স করছে। কলকাতা লিগে এই মুহূর্তে 3 নম্বরে আছে, কিন্তু মোহনবাগানকে 1 ইঞ্চিও জমি ছাড়েনি, 1 ইঞ্চিও জমি ছাড়েনি, সমান টক্কর দিয়েছে। মোহনবাগান আছে, সেদিক থেকে ভাগ্য ভালো বলা যায়, ম্যাচটা না হারে ম্যাচটা ড্র করেছে। একদম দ্বিতীয়ার্ধের শেষ সময় মোহনবাগানের তুষার বিশ্বকর্মার গোলে সমতা ফেরে। সবথেকে বড় ভালো হচ্ছে যে মোহনবাগানের কোচ ডেগি কার্টার্স কিন্তু সবসময় একটা অজুহাত দিচ্ছে, আমরা ডেভেলপ টিম, আমরা এই প্লেয়ারদের আমরা আইএসএলে তোলার জন্য নজর রাখছি, কিন্তু এগুলো হচ্ছে নিজের ব্যর্থতা ঢাকার জন্য এগুলো অজুহাত। বারবার এই ব্যর্থতা কিন্তু মোহনবাগানের সমর্থকরা কিন্তু ক্ষুব্ধ, মোহনবাগানের টিম ম্যানেজমেন্ট ক্ষুব্ধ। হয়তো দেখা যাবে মোহনবাগানের ইস্টবেঙ্গল সবসময় চ্যাম্পিয়নশিপের লড়াইয়ে থাকবে, কিন্তু মোহনবাগান কিন্তু কলকাতা লিগের যে ঐতিহ্য, সেই কলকাতা লিগের যে ধারা, সেই ধারা কিন্তু বজায় রাখতে পারছে না। সুতরাং এবছরও কলকাতা লিগ যে মোহনবাগানের কাছে চ্যাম্পিয়নশিপের লড়াইয়ে যে একটা অধরা থাকবে, এবং সবথেকে ব্যাপার সুপার 6-এ মোহনবাগানের ওঠাটা কিন্তু একটা কঠিন হয়ে যাচ্ছে। এখন ভবিষ্যতে কী হয় সেটা সময় বলবে। ভাস্বতী, আরেকটা ভালো খবর, রাজ্যের ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস তিনি আজকে প্রেস কনফারেন্স করেন এবং প্রান্তিক ফুটবলারদের যাতে আরও বেশি করে আনা যায় সেজন্য একটি ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হচ্ছে 11ই সেপ্টেম্বর থেকে। জয়জ্যোতির কাছে জানতে চাইব, জয়জ্যোতি, এর বিশেষত্ব কি বিষয় রাখা হচ্ছে এই টুর্নামেন্টে? দেখো, অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকে এক প্রেস মিট করলেন অরূপ বিশ্বাস, রাজ্যের ক্রীড়ামন্ত্রী, এবং যেটা আসল কথা সেটা হচ্ছে যে সাপ্লাই লাইন তৈরি করা। এই যে আজকে লিগের খেলা হচ্ছে প্রিমিয়ার ডিভিশনে, সেখানে বাঙালি ফুটবলার নেই এবং সেইটাই কিন্তু জোর দেওয়া হচ্ছে এখানে। স্বামী বিবেকানন্দকে স্মরণ করে এই টুর্নামেন্ট শুরু হবে এবং প্রান্তিক স্তরে ফুটবলাররা যাতে উঠে আসে এটাই কিন্তু মূল লক্ষ্য, এবং সেটাই কিন্তু আজকে জানিয়েছেন অরূপ বিশ্বাস। এবং একই সঙ্গে ছিলেন আইএফএর তরফ থেকে আইএফএ সচিব অনির্বাণ দত্ত। কি বললেন তারা, শুনবো। স্বামীজির প্রতি শ্রদ্ধা জানিয়ে এই শিকাগো বক্তৃতার 133 বছরের স্মরণে আমরা একটা ফুটবল টুর্নামেন্ট করছি। যুব কল্যাণ দপ্তর, যুব কল্যাণ এবং ক্রীড়া দপ্তর এবং আইএফএ যৌথভাবে আমরা একটা বড় ফুটবল টুর্নামেন্ট করছি, যেই টুর্নামেন্টের আমরা নাম দিয়েছি স্বামী বিবেকানন্দ কাপ। এটা ইন্টার ডিস্ট্রিক্ট হবে, আন্তঃজেলা ক্লাব ফুটবল চ্যাম্পিয়নশিপ হবে এটা। এখানে 23টা জেলায় এতে অংশগ্রহণ করবে। আপনারা দেখবেন যখন টিম সিলেকশন হয়, আজকে আমাদের এখানে এত বড় বড় খেলোয়াড়, এত ভালো খেলোয়াড় যারা খেলছেন ভারতীয় দলে, আমাদের বাংলা থেকে একজনকেও নেওয়া হয় না। এই যে খেলোয়াড় নির্বাচনেও যে নীতি, তারও বিরুদ্ধে আমাদের অনেক কিছু বলার আছে, কিন্তু যেহেতু স্বশাসিত সংস্থা আমরা কিছু বলি না।
সে সর্বক্ষেত্রেই আমরা দেখছি যে যারা প্রকৃত প্রতিভাবান, যারা যোগ্য, তারা বঞ্চিত হচ্ছে। ফুটবল আর বাংলার খেলোয়াড় থাকবে না, আর ভারতীয় ফুটবল দিনে দিনে 137তম স্থানে চলে যাবে। হয়তো এখন এমনও দেখতে হবে এই রাজনীতির শিকার হলে যদি বাংলার ছেলেরা বারবার বঞ্চিত হয়, তাহলে একদিন দেখবো হয়তো 237-এ ভারতীয় ফুটবল পৌঁছে গেছে। মাননীয় ক্রীড়ামন্ত্রী বারবার আমাদের জানিয়েছিলেন যে বাংলার প্লেয়ার বাড়াও, প্রিমিয়ারে যেন বাংলার প্লেয়াররা খেলে। যে চ্যালেঞ্জটার সম্মুখীন ক্লাবরা হয়েছিল এবং ক্লাবরা জানিয়েছিল আমাদের যে বাংলার প্লেয়ার, সেই মানের প্লেয়ার তারা সাফিসিয়েন্ট নাম্বারে পাচ্ছে না। ধরুন প্রিমিয়ারে 26টা ক্লাব আছে, প্রায় কাছাকাছি সংখ্যক ক্লাব আছে ফার্স্ট ডিভিশনে, তো তাদের বাধ্য হতে হয় বাইরের প্লেয়ার নিয়ে। এবং আমরা আশাবাদী যে আগামী দিনে এই টুর্নামেন্টের মাধ্যমে আমরা প্রচুর বাংলার প্রতিভাবান প্লেয়ার তুলে আনতে পারবো, যারা শুধু বাংলাকেই নয় ভারতবর্ষকে গর্বিত করবে এবং ভারতবর্ষের সেরা ক্লাবগুলোর হয়ে প্রতিনিধিত্ব করবে তারা। আমরা শুনলাম কি বললেন এখানে রাজ্যের ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস এবং একই সঙ্গে আইএফএ সচিব অনির্বাণ দত্ত। মূল বিষয় একটাই, সেটা হচ্ছে সাপ্লাই লাইন, মানে বাংলার ফুটবলার দেখা যাচ্ছে না, সেই ফুটবলারগুলোকে নিয়ে আসা, এবং যেখানে ফিফা র্যাঙ্কিংয়ে এত নিচে ভারত, বাংলার ফুটবলার তো প্রয়োজন। তাই দেখবো যে এটার ফলাফল কি হয় আগামীতে। একদমই, ফুটবলের পাশাপাশি ক্রিকেটের খবরও থাকছে, তবে আরও একটা বিরতির পর ফিরছি, সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর, ফুটবলের নানান আপডেট আপনাদের দিলাম, এবার একটু ক্রিকেটের দিকে নজর রাখা যাক। ভারতের নির্বাচক মণ্ডলীর প্রধান অজিত আগারকার, এবং তাকে নিয়ে আমরা দেখেছি যে তার সময়কালে, অর্থাৎ তিনি যখন থেকে নির্বাচিত হয়েছিলেন প্রধান হিসেবে 2023 থেকে, ভারত কিন্তু নানান ম্যাচ জিতেছে, ভারতের ঝুলিতে অনেক ম্যাচের সাফল্য রয়েছে। তবে অজিত আগারকারের এই সময়সীমা কি বাড়ানো হবে, এই নিয়ে একটা জল্পনা চলছে। জয়জ্যোতির কাছে জানতে চাইবো এই সময়সীমা নিয়ে কি ভাবছে এখনো পর্যন্ত। দেখো, যা খবর তাতে অজিত আগারকারের সময়সীমা বাড়তে চলেছে, এবং তার সময়সীমা হচ্ছে 2026-এর জুন পর্যন্ত বাড়ানো হচ্ছে। যা খবর, তার মেয়াদ বাড়ছে। মানে দুদিন আগে যখন এশিয়া কাপের দল নির্বাচন হলো, তখন শ্রেয়াস আইয়ার দলে নেই কেন, এটা নিয়ে তোলপাড়, যেখানে চারদিক কৃষ্ণমাচারী, শ্রীকান্ত প্রশ্ন তুলেছেন এখানে রবিচন্দ্রন অশ্বিন। তারপরেও কিন্তু এরকম একটা খবর আসছে যে অজিত আগারকারকে অবশ্যই তার মেয়াদটা বাড়ানো উচিত, এরকম মনে করছে বিসিসিআই। এবং কেন উচিত সেটার কারণটাও বলে দিচ্ছি। সেটা হচ্ছে যে 23-এর জুন থেকে তিনি দায়িত্ব নিয়েছেন, এবং 2023-এর জুন থেকে এখনও পর্যন্ত যা ফলাফল, সেটা কিন্তু খুব একটা খারাপ নয়। সেখানে তুমি দেখো 2023 ওয়ার্ল্ড কাপ ফাইনালে ভারত পৌঁছেছে, তারপর 2024 টি-20 ওয়ার্ল্ড কাপ ভারত জিতেছে, চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছে। তাই এটাই বলার যে যেখানে রেজাল্ট আসছে এই নির্বাচক প্রধানের তত্ত্বাবধানে, তাই তার মেয়াদটাকে আরেকটু বাড়িয়ে নেওয়াটাই ভালো, এবং অনেক টাফ ডিসিশন নিচ্ছেন এক্ষেত্রে অজিত আগারকার এবং তার টিম, আর তাতে কিন্তু খুশি অবশ্যই বিসিসিআই। একদমই, এবং এই অজিত আগারকার, যিনি ভারতীয় ক্রিকেটে অত্যন্ত একটি হাই প্রোফাইল নাম, তবে অজিত আগারকারের নির্বাচক মণ্ডলীতে আর যারা রয়েছেন, আর যে 4 জন রয়েছেন, সেখানে কি কোনো চেঞ্জেস আসছে জয়জ্যোতি? দেখো, এখনো যেটা খবর সেটা হচ্ছে যে একটা বদল হলেও হতে পারে। এই মুহূর্তে যে নির্বাচক মণ্ডলীর টিম, আমি একবার বলে দিচ্ছি, অজিত আগারকার তো রয়েছেনই, শিবসুন্দর দাস, এস শরৎ, সুব্রত বন্দ্যোপাধ্যায় এবং অজয় রাত্রা, এই হচ্ছে টোটাল টিম। এবং যা খবর তাতে এস শরথের জায়গায় হয়তো অন্য এক নাম আসতে পারে, তবে খুব বেশি বদল হবে না, এই কোর টিমই থাকবে। অজিত আগারকার তো থাকছেনই, তার মেয়াদ অলরেডি বেড়ে গিয়েছে। তাই দেখার বিষয় এখানে কে বাদ পড়তে পারেন। যা খবর, এস শরথের জায়গায় অন্য কোনো নাম হয়তো ঢুকতে চলেছে। একদমই, অজিত আগারকার নিয়ে আমরা কথা বলছি। তুমি বলছিলে যে অজিত আগারকারকে কিন্তু এই নির্বাচক মণ্ডলীর প্রধান যখন তিনি হয়েছিলেন, নানান যাবতীয় সমালোচনা তাকে তো শুনতেই হচ্ছে, কারণ শ্রেয়াস আইয়ার বাদ পড়া নিয়ে তাকে নানান সমালোচনার মুখোমুখি হতে হয়েছে। আর এই শ্রেয়াস আইয়ার, তিনি নাকি ওডিআই ক্যাপ্টেন হতে চলেছেন, এই খবরটা কি সত্য? দেখো, এটা পুরোপুরি এখন মানে ভাইরাল খবর যে শ্রেয়াস আইয়ার ওডিআই ক্যাপ্টেন হতে চলেছে।
কি সঠিক কি বেঠিক সেটা একদম সময় বলবে, কারণ এই ক্ষেত্রে ওডিআই ক্যাপ্টেন যদি করতে হয় শ্রেয়াস আইয়ারকে, তাহলে বিসিসিআই নিশ্চয়ই তার সঙ্গে কথা বলেছে। শুধু তার সঙ্গে কথা বললে হবে না, গৌতম গম্ভীর এবং একই সঙ্গে শুভমান গিলের সঙ্গেও কথা বলতে হবে। তাই কি হতে চলেছে এটা বলা খুব মুশকিল। তবে শ্রেয়াস আইয়ারের বাবা তিনি কিন্তু দুঃখ প্রকাশ করেছেন যে তার ছেলে যেখানে দিল্লি ক্যাপিটালসকে ফাইনালে তোলে, তার ছেলে যেখানে কলকাতা নাইট রাইডার্সকে চ্যাম্পিয়ন করে, পাঞ্জাব কিংসকে ফাইনালে তোলে, তারপরেও তার ছেলের জায়গা হয় না, এটা নিয়ে কিন্তু তিনি দুঃখ প্রকাশ করেছেন। এবং সেক্ষেত্রে শ্রেয়াস আইয়ার নিজেও বলেছেন যে আমার ভাগ্যই এরকম। তবে এর পরেই এরকম একটা খবর শোরগোল ফেলে দিয়েছে যে শ্রেয়াস আইয়ার কি পরবর্তী ভারতের ওডিআই অধিনায়ক, কারণ এখানেও ওয়ার্কলোড ম্যানেজমেন্টটা দেখা হচ্ছে। এটা শোনা যাচ্ছে যে শুভমান গিল ওডিআই ক্যাপ্টেন্সি নিতে খুব একটা আগ্রহী নন, তিনি টেস্ট ক্যাপ্টেন্সির দিকেই বেশি কনসেন্ট্রেট করছেন এবং পরবর্তী যদি টি20 ক্যাপ্টেন্সি আসে সেটাও ঠিক আছে, কিন্তু ওডিআই ক্যাপ্টেন্সি লং টার্ম ভাবছে বিসিসিআই এবং 2027 পর্যন্ত একজন ক্যাপ্টেন খুঁজছে। সেই নামটা কি শ্রেয়াস আইয়ার? যদি হয় তাহলে এটা কিন্তু আরও বড় চমক হবে। অজিঙ্ক রাহানেকে নিয়ে এবার কথা বলবো। অজিঙ্ক রাহানে তিনি একটি বিশেষ ঘোষণা করেছেন, কি সেই ঘোষণা, কি জানা যাচ্ছে? দেখো ভাস্বতী, অজিঙ্ক রাহানে আমরা জানি যে ভারতীয় দল থেকে তো ব্রাত্য এই মুহূর্তে, দীর্ঘদিন তিনি ভারতীয় দলকে সার্ভ করেছেন। তবে আজকে যে ঘোষণাটা করেছেন তিনি পরিষ্কার বলেছেন যে অজিঙ্ক রাহানে মুম্বাইয়ের ক্যাপ্টেন্সি করবেন না, এবং সেই জায়গায় অন্য কোনো ক্রিকেটারকে তিনি দেখছেন যে এই দায়িত্ব তাকে দেওয়া হোক। তবে অজিঙ্ক রাহানে মুম্বাইয়ের ক্যাপ্টেন্সি করবে না এবারে রঞ্জি মরশুমে, এবং একই সঙ্গে তিনি এটাও বলেছেন যে তিনি প্লেয়ার হিসেবে থাকবেন এবং তিনি তার শেয়ারটা দেওয়ার চেষ্টা করবেন অবশ্যই। তাই এটার আরেকটা অর্থ হচ্ছে অজিঙ্ক রাহানে হয়তো বুঝে গিয়েছেন ভারতীয় দলে ঢোকার জায়গাটাও হয়তো তার ধীরে ধীরে শেষ হয়ে আসছে। কেকেআর ক্যাপ্টেন অবশ্যই এই মুহূর্তে অজিঙ্ক রাহানে, সেই জায়গাটাও থাকে কিনা সেটাও কিন্তু টলমল করছে। তাই সব দিক থেকে এইটুকুই বলবো যে এই মুহূর্তে ব্যাকফুটার অজিঙ্ক রাহানে। ধন্যবাদ জানাবো জয়জ্যোতি আজকের আলোচনায় থাকার জন্য। আর আজকে স্টেডিয়াম বুলেটিন এখানেই শেষ করছি। দেখতে থাকুন কলকাতা টিভি রাত দিন 7 দিন।